আমার সকল বন্ধুদের আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করছি সকলে খুব ভালো আছে বন্ধুরা, আমরাও কিন্তু বেশ আছি। আজকেও সকাল থেকে ব্লগ শুরু করব ভেবেছিলাম, কিন্তু সারাদিনের বিভিন্ন কাজের ব্যস্ততার জন্য আমি আবার বিকেল থেকেই ব্লগটা স্টার্ট করেছি। এখানে ওই বারান্দায় জামা কাপড়গুলো ঠিকঠাক করছি, তার সাথে সাথে এই দিকে যে বারান্দা অর্থাৎ লন্ড্রির যে জায়গাটা আর কি, যেখানে বেসিন আছে, ব্রাশ করি, এছাড়াও আমাদের স্নানে যাওয়ার যে গামছা, টাওয়েল, তারপরে টুকিটাকি জিনিস যেগুলো সবসময় মানুষের চোখের সামনে আনতে ইচ্ছে করে না, সেগুলোকে আমি এই বারান্দায় রাখি এবং অর্গানাইজ করেই রাখি। তারপর দেখো অনেকগুলো হ্যাঙ্গার ঝোলানো আছে, সেগুলোতে আমি জামা কাপড় সকালবেলা মেলে দিই। জলের জারটা থাকে, তারপরে ঘর মোছার বালতি, এই সমস্ত থাকে, এক্সট্রা ব্যাগ, তারপরে প্যাকেট, এই জন্য না একটা ছোট্ট জায়গা থাকা খুব দরকার। হ্যাঁ, সব জায়গায় সমান হয় না, অনেকের এক্সট্রা ঘর থাকে, আমার তো এক্সট্রা ঘর নেই, তো সেই জন্য একটা বারান্দাকে এভাবে ইউজ করেছি। তার সাথে সাথে বিকেলের কয়েকটা জলের বোতল ফাঁকা হয়ে গেলে সেগুলোকেও আমি ভরে রেখে দিই, তাহলে যার যখন জল খাওয়ার হয় অসুবিধা হয় না। এটা বসতে আমার বেশ ভালো লাগে। এই যে এখন শীতকাল আসছে, ভালো রোদ পড়ে, সকালের দিকে বেশ অনেকক্ষণ এখানটা বসে থাকা যায়। তো জল খেয়ে আবার বোতলটা ধুয়ে আমি জল ভরে রাখলাম। এরপরে হচ্ছে আমাদের চা খাওয়ার সময়, অর্থাৎ একটু দুধ চা বানাবো ভাবলাম। সকালের দিকে আমরা সাধারণত এখন লিকার চাই খাই, আবার মাঝে মাঝে এখন দুধ চাটাও খাই। আজকে মনে হয় ঠিক খেয়াল করতে পারছি না সকালে চা খেয়েছিলাম কি না আদৌ, তো সেই জন্য আমি ভাবলাম যে চলো আজকে তিনজনে একটু দুধ চা খেয়ে নিই। আয়ুষ্মান খেলা থেকে এসেছে, মানে ও খেলতে গেছিলো না, সরি, এই সময় এখনও আসেনি, তাও একসাথে চা খাওয়া হবে কিনা জানি না, কিন্তু এর মধ্যেই আয়ুষ্মান এসেও যাবে। তো চাটা বসিয়ে দিয়ে সমস্ত কিছু দিয়ে ওটাকে একদম সিমে করে আমি ফুটতে রেখে দিই। চাটা যত ফুটবে তত টেস্ট হয়। আর একটা এখন কী করি, চা পাতা দেওয়ার পর খুব বেশিক্ষণ ফোটাই না, চা পাতাটা দিয়ে আমি ঢেকে রেখে দিই, তাতেও কিন্তু বেশ অনেকটা লিকার বেরিয়ে যায়, এবং তারপরে ছাকার আগে একটু ফুটিয়ে নিই। টাটা টি গোল্ডের কথাই বলছি দুধ চায়ের ক্ষেত্রে, তো করি এরকমভাবেও খুব ভালো হয়, আর চাটা পরিমাণে খুব বেশি কমেও যায় না। হয়ে গেছে, ওইদিকে চা রেখে দিয়ে এসছি ঢেকে, আর এখানে বিছানার ওপর বেশ কিছু জামা কাপড় ছিল, সেগুলোকে ভাঁজ করে জায়গা মতন তুলে দেবো। আর যা যা আছে বিছানাটাকে আর কি ঠিকঠাক করব। দেখবে যাদের ডাইনিংয়ে অনেক সময় সোফা থাকে, সোফার জায়গাটা ভীষণ অগোছালো হয়, বালিশ কুশান থাকলে সেগুলো অগোছালো হয়ে যায়, বারে বারে তাদেরকে কুশানগুলো ঠিকঠাক করতে হয়। আশা করি আমি কথাগুলো ঠিক বলছি যাদের বাড়িতে আছে। আর আমার কি হয়, যেহেতু এই খাটটাতেই মেনলি আমাদের বসার ডিভানটাতে, তো এই জায়গাটাই বেশি অগোছালো হয়, যে যেটা পারে এনে রেখে দেয়, আমি আবার সেগুলোকে ঠিকঠাক করে ভাঁজ করে রেখে দিই। তো হয়ে গেছে, চলো আয়ুষ্মানও এর মধ্যে চলে আসবে। গুড ইভিনিং। এই যে আয়ুষ্মান এক্ষুনি এলো খেলে, রবিবারও খেলতে যায়, যদি ওর অফ থাকে সব কিছু পড়াশোনা বাকি অন্যান্য কাজ যদি অফ থাকে, ও তাহলে রবিবার করে খেলতে যায়। আর আজকেও যে ওদের সবাই এসছিল খেলতে, সবাই এসছিল, আজকেও যে ওদের সবাই আসবে এটা আমি জানতাম না। আমি জানতাম না যে আজকে ওদের খেলাধুলা হবে বলে। তো যাই হোক, সবে খেলাধুলা করে এলো। সপ্তাহে একটা দিন বন্ধুরা মিলে খেলতে পারে। এই দেখো, যতই প্র্যাকটিস করুক, প্র্যাকটিসে যাক বা যাই করুক, ফুটবল প্র্যাকটিস করুক, যাই করুক, বন্ধুরা আমরাও তো ছোটবেলা বিকেল হলেই খেলতে বেরিয়ে যেতাম। সেই সময় যে শরীরের এবং মনের যে ফিটনেস ছিল, সেটা কোনো কিছুতে হয় না। আরে গায়ে জল দিচ্ছিস কেন বাবাই? ওয়েদার চেঞ্জ হচ্ছে, সাবান দে। এই দেখো পুরো গায়ে ঠান্ডা জল ঢেলে নিল, কি শুরু করেছে ও। এবার শরীরটা খারাপ হলে পরীক্ষা, খেলাধুলা করে এলে শরীরে হিট থাকে তো ইচ্ছে করে, কিন্তু ওটা করতে নেই, ওটা কন্ট্রোল করতে হয়। আর ওই তো ভাঁজ করে সব সাইডে রেখেছি, দেখো একটু গুছিয়ে রাখো। এটা তো দিওয়ালি, এখন একটু গুছিয়ে সুন্দর করে রাখো, পরে আবার না হয় যেরকম ভাবে খুশি ছড়িয়ে রেখো। গুছিয়ে রাখবো, তারপরেও খিটখিট খিটখিট করতে থাকবে। তো দেখবে আজকে রাতে আমি একটা জিনিস বানাবো। ফ্রিজে একটুখানি চিকেন ছিল, এখানে একটু আছে, এটা দিয়ে আমি মালাই টিক্কা বানাবো। অনেক দিন ধরেই আমার খাওয়ার একটা ক্রেভিং হচ্ছে, অনেক দিন ধরে, তো ওই জন্য ভাবলাম যে একটুখানি বানাই রাতের দিকে, ওই জন্য বার করে রেখেছি। আর সত্যি বলতে আমরা না এত কালী পুজোয় আমাদের কোনো নিরামিষ হয় না খাওয়ার। অনেকে থাকে যারা পুজো করে বা পুজো করে, আমাদের নেই। কালী পুজোতে কোনো নিরামিষ খাই না, বা আগের দিন পুজো করলে তো অবশ্যই আগের দিনও নিরামিষ থাকে, তাই আমি বলে দিলাম।
আর এই যে চা করে এখন নিয়ে যাচ্ছি। আয়ুষ্মান খেলা থেকে এসে ওর বাবার সাথে অনেক ধরনের খেলা নিয়ে গল্প করে। স্কুল থেকে এসে যেমন আমার সাথে গল্প হয়, আর খেলা থেকে এসে ওর বাবার সাথে গল্প করে। তো এখনও যায়, ওর বাবা হয়তো দিয়ে আসে বা ও হয়তো একাও চলে যায়, কখনো কখনো ফেরবার পথেও একাই চলে আসে। আর এই যে মাটির প্রদীপগুলো কয়েকদিন আগে আমি কিনেছি, এছাড়াও যে ডিজাইন করা যে মাটির প্রদীপ সেগুলোও কিনেছি, সেগুলো পুজোর দিনে আমি দেব। আর আজকে যেটা কিনেছি সেটা হচ্ছে, মানে আজকের জন্য কিনেছিলাম 14টা এরকম ছোট ছোট মাটির প্রদীপ। এগুলোকে আমি আগে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে এটাকে জল থেকে তুলে শুকিয়ে রেখেছি। তো এই কালী পুজোর আগের দিন অর্থাৎ ভূত চতুর্দশীর দিন তো দিতে হয়, হ্যাঁ 14টা প্রদীপ ধরাতে হয়। আমি একটা থালার মধ্যে করে একসাথেই দিই, সারা বাড়িতে দিই না, একটা থালার মধ্যে করে 14টা প্রদীপ একসাথেই দিই। এভাবেই আর কি করে আসছি আমি। এবার এক একজনের এক এক রকম নিয়ম থাকে এক একজনের বাড়িতে। আমাদের বাড়িতে ওরকম কোনো নিয়ম নেই, আমি নিজে থেকেই এগুলো দেখে দেখে বা বিভিন্ন ভিডিওতে দেখে দেখে শিখেছি। মানে আমাদের এই বাড়িতে এসে আমি আলাদা করে কোনো নিয়মকানুন শুনিনি। আর সত্যি বলতে বেশি নিয়মকানুন নেই বলেই আমার পক্ষে সুবিধা হয়েছে। নিজের মতন করে যেটা মন চায়, যেটা মনে হয় যে করি ভালো হবে, সেটাই আমি করতে পারি। বেশি নিয়মের মধ্যে বেঁধে ফেললে না, আমি আবার সেটা আমার কাছে বড্ড দমবন্ধ লাগে, আমি সেই জিনিস কন্টিনিউ করতে পারি না। সেটা যখন আমার ওপর আরও বেশি করে চাপ ফেলে, আমার কাছে সেটা বোঝা মনে হয়, আরও অস্বস্তি হয়। এটা হচ্ছে একদম সত্যি কথা। তো কয়েকটা ওই সলতে বা পোলতে যেটাই বলো, সেগুলো কিনে এনেছিলাম, ওগুলো দিয়ে দিয়েছি। আর ওপরে ওপরে না একটু করে কর্পূর লাগিয়ে দিই, আমি হাতে করে কর্পূর নিয়ে ওই মানে প্রদীপের ওপরেও, সরি ওই পোলতের ওপরে ওপরে করে দিয়ে দিই, এতে চট করে না ধরে যায়। প্রথম দিকে ধরছিল না, আমার মাথাতে একদম খেয়ালই ছিল না যে পোলতের ওপরে যদি আমি একটু কর্পূর দিয়ে দিই তাহলে চট করে ধরে যাবে। পরে আমার এটা মাথায় আসাতে আবার আমি হাতে হাতে করে দিয়ে দিই। আর আজকে যখন এটা জ্বালাচ্ছিলাম এত বেশি হাওয়া দিচ্ছিল, আর সেই আন্দাজে ছিল আজকে তুমুল গরম। মানে কালী পুজো যে এত গরমে হতে পারে আমার জীবনে ফার্স্ট টাইম দেখা। জানি না প্রণাম করতে হয় কিনা, কেন জানি না মনে হলো যে একটু প্রণাম করি। তো এইগুলো সমস্ত করে নেওয়ার পর বললাম না আজকে একটু ওই যে কাবাব খাওয়ার অনেক দিন ধরে আমার ইচ্ছা হচ্ছিল, তো সেই জন্য আমি ম্যারিনেশনটা করে রাখি। আগের থেকে কিছু করে রাখিনি, করে রাখলে আরও ভালো হয়। এখানে আমি সাদা তেল নিয়েছি, কারণ আজকে আর ওই যে তোমার রেশমি কাবাবটা করার ইচ্ছা ছিল, তো সেই জন্য সর্ষের তেল নয় সাদা তেলের মধ্যে আমি 2 চামচ বেসন দিয়েছি। আর এই বেসনটাকে এখন খুব ভালো করে ভাজা ভাজা করে নেব, যতক্ষণ না একটা সুন্দর গন্ধ, বেসনের যে একটা সুন্দর গন্ধ সেটা বের হচ্ছে। তো এই যে আর কিছুই না, একটু সময় নিয়ে এটা করতে হবে, আর খেয়াল রাখতে হবে যেন কোনোভাবে পুড়ে না যায়। তারপরে আমি এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম পরিমাণ মতন। চিকেনটা অল্প ছিল বলে আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটাও অল্পই দিলাম, তোমাদের যে পরিমাণ থাকবে সেরকম পরিমাণে দেবে। এখন এটাকে দিয়ে মাখিয়ে না কিছুক্ষণ রেখে দিতে হয়। আমি একেবারেই পুরো ম্যারিনেশনটা করেছি, অতটা হাতে তো আর সময় নেই। এরপরে ওই এর মধ্যে 4টে মতন আমি কাজু বাদাম দিয়েছি। কাজু বাদামটা আমি ধরো আধ ঘন্টা মতন জলে ভিজিয়ে রেখেছিলাম। তার মধ্যে দিয়ে দিলাম এই 2-3 চামচ মতন দুধ, আর নর্মাল টেম্পারেচারের, আর একটা চিজ কিউব দিলাম। দুটো দিলে ভালো হতো, আমি ওটা ভুল করেছি, দুটোই এনেছিলাম কিন্তু একটাই দিয়েছি, ভাবলাম একটাতে হয়ে যাবে। তো ওইটা পেস্ট করে রেখে দিয়েছি। আর এদিকে দিয়ে দিচ্ছি ওই বেসনের যে এটা বানিয়ে রেখেছি বেসন আর তেল দিয়ে, ওইটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা বাইন্ডিংয়ের কাজটা খুব ভালো করে। আর ওই যে দুধের যে মিশ্রণটা বানালাম সেটা দিয়ে দিচ্ছি। আমি সবসময় বলি যে নোনতা জাতীয় খাবারে কিন্তু দুধ ব্যবহার করা ঠিক নয়, কিন্তু কিছু কিছু খাবারে দুধ দিতেই হয়, বিশেষ করে যখন রেসিপিতে আছে তখন তো দিতেই হয়। এরপর আমি বেশ কিছু জিনিস আরও মানে রেডি করে রাখবো, এগুলো রেডি থাকলে না সুবিধা হয়। ওটাকে সাইড করে দিয়েছি। এখানে দিলাম শামরিচ, আর দিচ্ছি কালো মরিচ, মানে কালো মরিচ আর কি, গোলমরিচ আর কি যেটা, সেটাকে দিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নিচ্ছে হামানদিস্তাতে। তোমরা চাইলে গুঁড়োটাও ব্যবহার করতে পারো, আমার কাছে ছিল না, গোটাটাই ছিল। গোটা গোলমরিচ বলো শামরিচ বলো, এগুলোর স্বাদ গন্ধ দুটোই আলাদা হয়, মানে অন্য রকমের হয়। তবে এখন গোটা গোলমরিচের থেকে গুঁড়ো গোলমরিচগুলোও কিন্তু খারাপ হয় না, যেগুলো প্যাকেট স্যাশে কিনতে পাওয়া যায়, বেশ কিছুদিন ওটার গন্ধ থাকে, তারপর আস্তে আস্তে চলে যায়। তো ওই জন্য আমি এটা নিয়ে রাখি। আর এটা হচ্ছে জল ঝরানো টক দই, 2 থেকে 3 চামচ মতন দিয়েছিলাম টক দই, সাথে পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। আর একটা জিনিস দেবো, সেটা হচ্ছে বাটার না, এটা হচ্ছে দুধের স্বর, বা তোমাদের যদি দুধের স্বর জমানো না থাকে তোমরা আমুলের যে ফ্রেশ ক্রিম আছে সেই ফ্রেশ ক্রিম দেবে। অ্যাকচুয়ালি ফ্রেশ ক্রিমই দেয়, আমার কাছে ফ্রেশ মানে ক্রিমটা নেই, তার জন্য যেহেতু আমার ঘরে সব সময়ের জন্য দুধের স্বর জমানো থাকে তাই আমি দুধের স্বরটাই দিয়েছি। দুটোর কাজ কিন্তু একই, সেম দুটো জিনিসই।
হয়ে গেল। এরপরে এর মধ্যে আমি কসুরি মেথি দিচ্ছি, একদমই মানে অল্প ছিল, আরও একটু দিলে ভালো হতো। কসুরি মেথি অবশ্যই যে কোনো কাবাবে দেবে। তোমরা একবার এভাবে বানিও, আমার মনে হয় বাইরে থেকে কিনে খাওয়ার কোনো প্রয়োজন নেই। আমি যখন এইটার রেসিপি একটা ভিডিওতে দেখেছিলাম, সেখানে একজনের কমেন্ট পেয়েছিলাম, আমাদের সময়ের দাম আছে। তাহলে সময়ের যদি দাম থাকে তাহলে শরীরের দাম নেই, মানে সময়ের দাম আছে বলতে কিনে খেয়ে নিলেই তো হয়ে যায়, শুধুমুধু এত খরচা করে বা এত পরিশ্রম করে সব বানাতে যাব কেন? তা আমরা যে বাড়িতে বানাবো একদম অল্প অল্প তেল দিয়ে বানাবো, একদম বিশুদ্ধ বাটার দিয়ে বানাবো, যতটুকু শরীরের জন্য প্রয়োজন ততটুকু জিনিস দিয়ে বানাবো, অথচ বাইরের খাবারের থেকে অনেক বেশি হেলদি হবে। মাংস আমরা ভালো করে ধুই, যেটা বাইরে করে কিন্তু আমার বিভৎস সন্দেহ আছে। যাই হোক, ওইটা ম্যারিনেট করে আমি ফ্রিজে রেখে এখানে বেরিয়েছিলাম, আমাদের পাশে ঠাকুর দেখতে যাওয়ার জন্য গেছিলাম, মানে আমার বাড়ির একদমই কাছে। কিন্তু গিয়ে দেখি তুমুল লাইন পড়েছে, আর তার সাথে সাথে প্রোগ্রামটা এখনও শুরু হয়নি, মানে এটা একটা ভৌতিক একটা করেছে, সেটার এখনও যে হবে যে জিনিসটা সেটা শুরু হয়নি। তো সেই জন্য আবার চলে এসেছি, কারণ বিভৎস গরম লাগছিল, আর এসে আমাকে রান্না করতে হবে সেটা আমার মাথার মধ্যে একটা কাজ করছে। আর এসে আমি রুটিটা ভাবলাম আগে করে নিই, আটা মেখে রেখেই গেছিলাম, রান্নার মানে যেটা করব সেটাও ম্যারিনেট করা আছে। আমি যখনই কোথাও যাই না কেন আমি খাবার দাবারের প্রিপারেশন কিছুটা করে রেখে যাই বলে এসে আমার খুব একটা চাপ পড়ে না, বা মনে হয় না যে বাইরে থেকে খাবার কিনে এনে খেয়ে নিই। তো এই হচ্ছে ব্যাপার। আমার এই সিস্টেমগুলো করে রাখি বলে যখন আয়ুষ্মান ছোটো ছিল তখনও একা হাতে সব কিছু সামাল দিতে কোনো সমস্যা হয়নি, আর আস্তে আস্তে হয়েই যায়, জানো তো। তোমাদের আজকে আমি যে রেসিপিটা দেখাবো সেখানে দুরকম রেসিপি তো দেখাবোই, তার সাথে সাথে এটাও বলবো যে সবসময় সব কিছু বাইরে থেকে না, মানে ঝাঁ চকচকে না হলে যে জিনিসটা হবে না, বা সব কিছু মজুদ থাকলে যে আমার মানে আমি কোনো কিছু কমপ্লিট নই তা কিন্তু নয়। আমার মধ্যে যেটুকু আছে সেটা দিয়েই কিন্তু আমি ভালোভাবে সব কিছু গুছিয়ে করতে পারি। যখন আমি ওই ঘরে থাকতাম তোমাদের বারবার বলতাম যা আছে আমি সেটা নিয়েই ইউটিউবে এসেছিলাম। ঝাঁ চকচকে ঘরদোর ছিল না তো কী হয়েছে, আমার মনে হতো মানুষ ওটাকেই গ্রহণ করবে, সেটা তারা করেছেন। তো আজকেও সেরকম আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের বলবো। আর এখানে রুটি কটা করে নিলাম, বেশি না, মোটামুটি এখানে আমাকে 6টা রুটি করতে হয়েছে, সবাই 2টো করেই খাবে, তো 6টা রুটি করে নিয়েছিলাম। ব্যাস লাস্ট রুটিটাও শেখা হয়, মানে একদম 6টা একসাথেই বেলে সেঁকে নিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এরপরে আবার আমি ননস্টিক তাওয়াতে মানে কড়াইতে দিয়ে দিলাম হচ্ছে সাদা তেল। আমার অনেকগুলো ননস্টিক কড়াই আছে গো, আমি সব ওই 3 তলায় পাঠিয়ে দিয়েছি, আমি নিয়ে আসবো, এটাকে বাতিল করবো। আমার নিজেরই খারাপ লাগে আজকাল যে, আর নিজেরই সব থেকে মনে হয় যে মানে হেলথের জন্য তো এই যে কোটিংটা উঠে গেছে এটা তো ঠিক নয়, কারণ এটা চূড়ান্ত ব্যবহার হয়। ম্যাক্সিমাম রান্না করি আমি এটাতে, আর হচ্ছে এই যে কালো কড়াইটা আছে ওটার মধ্যে, বাকি সব আমি 3 তলায় তুলে দিয়েছি। তো প্রথমে হাই ফ্লেমে ভেজে নেবে, তাহলে জলটা না কম বেরোবে চিকেন থেকে। প্রথমে হাই ফ্লেমে ভেজে উল্টে করবে। আমি একদম পুরোপুরি যেরকম রেসিপি হয় সেটাই দেখাচ্ছি। আচ্ছা, এখানে কিছু স্কিউয়ার্স এনেছিলাম, এটা কাঠের, আমার কাছে ওই স্টিল বা যে মেটালের হয় ওগুলো নেই। এরকম তোমরা অনায়াসে যেখানে দোকানের বেশ বড় স্টেশনারি দোকানগুলো থাকে না, যেখানে কেকের সরঞ্জাম পাওয়া যায় বা ক্রিসমাসের সময় জিনিস সাজাবার সরঞ্জাম পাওয়া যায়, সেখানে পেয়ে যাবে। তো এইরকমভাবে আমি কিনে এনে রেখে দিই, জলের মধ্যে ভালো করে ভিজিয়ে কিছুক্ষণ রাখলে ওটা শক্ত হয়। তবে এটা মেড ইন চায়না ছিল লেখা, খুব একটা ভালো না, আমি মেলা থেকে একবার কিনেছিলাম, বেশ ভালো ছিল। এরপর আমি এখানে ওই কিছু ক্যাপসিকাম আর পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, যে বাকি মিশ্রণটা ছিল তার মধ্যে এখানে আমি বাকিটা মানে দিয়ে এটাকে করে নিয়েছি। আর স্কিউয়ার্সগুলো যে ধুয়ে কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম তাতে ওগুলো একটু শক্ত হয়ে যায়। যাদের কাছে ঘরে মানে সবার তো চারকোল থাকে না বা কয়লা তো কেনা থাকে না, তাদের জন্য আমি একটা বলছি, এরকমভাবে কাঠির মধ্যে একটা একটা করে তোমরা স্টিকের মধ্যে ঢুকিয়ে নেবে। তোমরা মাঝখানে দিতে পারো হচ্ছে ওই ক্যাপসিকাম বা পেঁয়াজ দিতে পারো। আমি এরকমভাবে সাজিয়ে দিচ্ছি। ধরো তোমাদের ঘরে কোনো মানে গেস্ট আসবে, তাদের এরমভাবে সাজিয়ে দিলে দেখতেও ভালো লাগে, আর গেস্ট খুশিও হবে, নতুনত্বও হবে তোমার হাতে বানানো। আর এখন আমি কি করেছি বলো তো, রুটির যে তাওয়াটা যেটার মধ্যে রুটি সেকি তার মধ্যেই আমি একটা করে স্টিক তুলবো আর বাটার একটু গুলিয়ে নেব, এতে যে স্মোকি গন্ধটা সেটা আসবে। ওই বললাম যার কাছে মানে চারকোল নেই যাদের কাছে, তারা কি স্মোকি ফ্লেভারের খাবারটা খেতে পারবে না, তন্দুরি বলো বা এগুলো তো এরকম একটা স্মোকি ফ্লেভার না এলে ভালো লাগবে না। তো সেই জন্য বাটার দিয়ে আর ভীষণ জুসি হবে, খুব টেস্টি হবে, এইটুকু বলতে পারি। বাড়িতে ট্রাই করো।
সবসময় বাইরের খাবার থেকে তুমি বাইরে থেকে একদম চিকেন নিজে হাতে কিনে নিয়ে আসছো, ফ্রেশ চিকেন ভালো করে ধুচ্ছো, তার মধ্যে অধিকাংশ জার্ম চলে যাচ্ছে, তুমি প্রপার রান্না করছো। কালারের জন্য যে তুমি জিনিসটা কম কুক করছো তাও নয়, তুমি যখন একটু ভালো করে কুক করতে যাবে কালার একটু এদিক থেকে ওদিক হবেই, কারণ আমরা টেম্পারেচার মেপে রান্না করতে জানি না, আমরা কোনো শেফ নই, তো সেই জন্য সাদা থেকে একটু সেটা লালচে হতেই পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু তুমি যে একদম ফ্রেশ জিনিসটা টাটকা জিনিসটা খাচ্ছ এটাই বা কম কিসের। যাই হোক, ওই যে পেঁয়াজ আর ওই মাখিয়ে রেখেছিলাম ওটা তাওয়াতে ওই তেলের মধ্যে দিয়েই বেশ ভালো করে হাই ফ্লেমে ভেজে নিয়েছি, আর ওদিকে একটা চারকোল আমি পুড়িয়ে নিয়েছি। এরপরে ওই যে চিকেনের পিসগুলো সব একসঙ্গে টস করে নিয়েছি, আমরা রুটি দিয়ে খাবো তো একটু গ্রেভি মুখে নরম না পড়লে কি ভালো লাগে? এটা তো আর স্টার্টার হিসেবে আমরা খাবো না যে শুধু কাবাব তুলে খেয়ে নিলাম। তো চারকোলটাকে ভালো করে পুড়িয়ে নিয়ে একটু ঘি দিচ্ছি, তো ঘিটা দেওয়ার পরও দেখলাম চারকোলটা মানে ভীষণ টাইম লাগে অ্যাকচুয়ালি ধরতে, তো ওটা হচ্ছিল না বলে আবার ওটাকে আমি গ্যাসের ওপর ধরে আরেকবার ধরতে, ঘি যেহেতু লাগানো ছিল তো আর বেশিক্ষণ লাগেনি, একেবারে সঙ্গে ধোঁয়াটা চলে এসছে, আমি বন্ধ করে দিয়েছিলাম। লাস্টে যখন দেখলাম যে একদম সেই মানে তন্দুরের যে গন্ধ সেটা পুরো চিকেনটার মধ্যে ছড়িয়ে পড়েছে, তার ওপরে আমি একটু অল্প বাটার ব্রাশ করলাম, তাহলে বুঝতেই পারছো জিনিসটা কতটা তেল, বলতে গেলে তেল তো কত সামান্য আমি ব্যবহার করেছি, তোমরা দেখেছো। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। এটাই বলার ছিল যে চাইলে আমরা যে কোনোভাবেই যে কোনো কিছুই ট্রাই করতে পারি। তো চলো আজকের মতন বিদায় নিলাম, সকলে খুব ভালো থেকো, আবার আসছি আগামীকাল। সবাইকে জানাচ্ছি হ্যাপি দিওয়ালি। আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, সায়োনারা। সবাই খুব 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 এনজয় করো, আনন্দে প্রত্যেকটা মুহূর্ত কাটাও।